নমস্কার। আবার এসে গেছি ক্যান্ডিডলি ইয়োরসের একটা সম্পূর্ণ নতুন অধ্যায় নিয়ে। আম, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যা অবস্থা, তাতে ভোট নিয়ে ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করাটাও ততটা প্রাসঙ্গিক নয়, যেভাবে ভোটের দামামা বেজে গেছে এবং পুরো রাজ্যটাই সেই অর্থে বলতে গেলে একটা ইলেকশন মোডে ঢুকে গেছে। আহ, এবারের ইলেকশনটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা মনে হচ্ছে, একেবারেই কোনো সহজ সরল পাটিগণিতের নিয়মে হবে না। যারা কোনো না কোনো পাটিগণিতের হিসেবে একটা অঙ্ক কষতে চাইছেন কে জিতবে কে হারবে, সেই পাটিগণিতের হিসেবে এবারের ভোট হবে না। এইবারের ভোটে কিন্তু ভোট ভাগাভাগি এবং প্রচুর এদিক ওদিকের এই যে একটা জটিলতার সংখ্যা ভাগ হয়ে যাওয়ার, এইগুলো খুব একটা বড় ফ্যাক্টর হয়ে যাবে। যেমন ধরুন, আমি খুব ছোটোখাটো কয়েকটা উদাহরণ দিচ্ছি। যারা মনে করছেন এই রাজ্যে মুসলিম ভোট এত, হিন্দু ভোট এত, এই ভোট এদিকে যাবে, মুসলিম ভোট হয়তো একইভাবে কনসলিডেটেড ওয়েতে তৃণমূলের দিকে যাবে, হিন্দু ভোট বিজেপির দিকে যাবে, কি বিজেপির ভোটের এত বড় অংশ হিন্দু ভোটারদের থেকে আসবে, এইভাবে কিন্তু এবারে ভোটের অঙ্ক মিলবে না। তার অনেকগুলো কারণ আছে। যেমন ধরুন, মুসলিম ভোটটাকে ভাগ করে মমতার ওপর একটা চাপ বসানোর জন্যে, যেমন একদিকে মুর্শিদাবাদে আমাদের হুমায়ুন কবির আছেন, হুমায়ুন কবির আবার হাত মিলিয়েছেন আসাউদ্দিন ওবেসির সঙ্গে হায়দ্রাবাদের, যার সঙ্গে পশ্চিমবঙ্গ রাজনীতির কোনো যোগাযোগই নেই, কিন্তু অবভিয়াসলি একটা অন্তত কিছু সংখ্যক ইসলাম ধর্মীয়দের মধ্যে তার একটা ইনফ্লুয়েন্স আছে বা থাকতে পারে, কারণ উনি যে ধরনের কথা বলেন সেটা কিছু লোককে সবসময় নাড়া দেয়। তো তার সঙ্গে হাত মিলিয়েছেন হুমায়ুন কবির। এদিকে আইএসএফ বলে যে দলটি আছে, তারা আবার বামপন্থীদের সঙ্গে হাত মেলাচ্ছে। তারা কিছুটা ভোট নিশ্চয়ই কমাবে তৃণমূলের ভোট ব্যাংক থেকে। এইটা একটা বিজেপির অঙ্ক, যে যে 30% কি 31% কি 29% ভোট কনসোলিডেটেড রয়েছে তৃণমূলের দিকে বছরের পর বছর যাচ্ছে, সেইটাকে 1%, 1.5%, 2%, 3% যতখানি হয় কাটো, ভাগাভাগি করো। এইটা যদি আমরা ধরে নিই তর্কের খাতিরে একটা ডিভিশন ইন মুসলিম ভোট হবে, উল্টো দিকে কিন্তু যারা মুসলমান ভোটকে ভাঙানোর জন্যে একেবারে একটা অন্য রকমের স্বপ্নে মশগুল বা বুঁদ হয়ে আছেন, যে এইবারে এই ভোটটা ভাগাভাগি হয়ে আমরা হিন্দু ভোট এবং তার সঙ্গে কিছু সংখ্যক মুসলিম ভোট পেয়ে জয়লাভ করবো, তাদের মনে রাখতে হবে হিন্দু ভোটটাও কিন্তু এবারে ভাগাভাগি হবে। ভাগাভাগি হবে তার একেবারে প্রথম এবং প্রধান অন্য কিছুর মধ্যে না ঢুকেও যেটা বলা যায়, যে যাদেরকে বলা যেতে পারে সেই অর্থে পরিভাষায় লিবারাল হিন্দু বা প্রোগ্রেসিভ হিন্দু, যারা হিন্দু ধর্মের যেটাকে নিগূঢ় তত্ত্ব সেইটা মেনে হিন্দু ধর্ম বা সনাতনী করেন, তারা কতটা বিজেপির দিকে যাবেন এটা কিন্তু একটা সন্দেহের অবকাশ, সংশয়ের অবকাশ থেকেই গেছে। কারণ এই যে দিনের পর দিন শুভেন্দু অধিকারীর প্রচার, যে আমরা মুসলিম ভোট চাই না, প্রার্থী তালিকায় মুসলিম প্রার্থী না থাকা, এইটা যেমন একটা ফ্যাক্টর হবে, যে যে সংখ্যক ভোট বেরোতে গেলে ওনাদের জন্য সুবিধা হয় সেই ভোটটাও হয়তো ফিরে আসতে পারে। উল্টো দিকে এই যে হিন্দু ভোটটা এক হয়ে একদিকে যাওয়া, সেইটাও কিন্তু আটকে যেতে পারে। তার একটা কারণ যদি যে কথা বললাম, যে লিবারেল হিন্দুরা সবাই বিজেপির দিকে নাও যেতে পারে, তাদের যেরকম আচার ব্যবহার কাজকর্ম সেটা নিয়ে তাদের একটা রিজার্ভেশন থাকতে পারে। তার থেকেও বড় কথা কিন্তু মনে রাখতে হবে, এই যে বিজেপির বা আদি বিজেপির একটা বড় অংশ, যারা কিন্তু আইদার প্রার্থী তালিকা জনিত কারণে বা তার আগে থেকেই কিছুটা মুখ ফিরিয়ে নিয়েছেন বিজেপির থেকে, তাদের একটা অংশ, তারাও কিন্তু হিন্দু ভোটার, সেই ভোটারটা কিন্তু এবারে বিজেপির দিকে যাবে না। এর আর একটা উদাহরণ যদি দেখেন, যে কি অখিল ভারতীয় কার্নি সমাজ বলে একটি দল আছে, যারা কিন্তু মূলত নিজেদের একেবারে হিন্দু ধর্মের উগ্র এবং একেবারে প্রখর সাপোর্টার বা বলে মনে করেন। তাদের কিন্তু এই রাজ্যে যারা আছেন সবাই কিন্তু একসময় বিজেপির নেতা। তাদের একজন তো এবার ঘোষণাই করে দিয়েছেন যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নন্দীগ্রাম এবং ভবানীপুর দুটো জায়গা থেকেই তিনি কন্টেস্ট করবেন, এবং আরও বেশ কিছু জায়গায় তাদের ক্যান্ডিডেটরা দাঁড়াবে।
তিনি সঙ্গীতা চক্রবর্তী, উনি একথাও বলেছেন যে আমরাই আসল বিজেপি করতাম, আমরাই হিন্দু ধর্মের প্রকৃত ধারক বাহক। কাজেই হিন্দুরা যদি মনে করে তাদের ইন্টারেস্ট, যারা দেখছে হিন্দু ধর্মের জন্য কাউকে ভোট দিতে চায়, তাদের ভোটটা আমাদের দিকেই আসা উচিত। এইরকম আরও কিছু ফ্রেঞ্চ গ্রুপস আছে যারা কিন্তু ওই ভোটটাকেও ভাগাভাগি করবে। তো কাজেই এই যে দুদিকেই দুতরফেই একটা ভোট ভাগাভাগির খেলা হবে। আর এইসবের মধ্যেই একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, একটা নয় বেশ কয়েকটি আছে, তার মধ্যে একটা যেটা আগে কোনো একটা এপিসোডে আমরা ইঙ্গিতও দিয়েছিলাম যে লাস্ট 2-3টি ইলেকশনে মনে করা হচ্ছিল যে বামপন্থীদের একটা ভোট তাদের খুব একটা আশা নেই দেখে বিজেপির দিকে যাচ্ছে, সেইটা কিন্তু এবারে ফিরে আসার একটা প্রবল সম্ভাবনা তাদের প্রার্থী তালিকার জন্য। সেখানে নতুন মুখ, যুবা মুখ প্রচুর, যারা কিন্তু এই ব্যাপারটা থেকে বেরিয়ে এসে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াইটা চালাবে এবং ওই ভোটটা পুনরুদ্ধারের চেষ্টা করবে। তো এই ভোটটা পুনরুদ্ধার হয়ে বামফ্রন্টের দিকে আসার মানে কিন্তু বিজেপির যেটা এতদিনের ভোট ব্যাংক লাস্ট 2-3টেতে দেখা গিয়েছিল সেইখান থেকে একটা কমতে পারে। আর একটা ইন্টারেস্টিং অ্যাঙ্গেল, যেটা হয়তো কেউ খুব একটা আমলও দিচ্ছিল না, চোখও বুয়ে দিচ্ছিল না, তার একটা কারণ যে এই রাজ্যে কংগ্রেসের কিছু নেই বলেই লোকে মনে করছে। কিন্তু খুব সম্প্রতি দুটো ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট বা মন্তব্য, তার থেকে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। একেবারে দিন কয়েক আগে অভিষেক মনু সিংভি তিনি একটা মন্তব্য করেছেন, খুব তাৎপর্যপূর্ণ, খুবই সিগনিফিকেন্ট, যে পশ্চিমবঙ্গে কংগ্রেসিদের অবস্থা মানে অতি বড় বিশ্বাসীও মনে করেন না যে খুব একটা অনুকূলে যাবে বা কিছু করার আছে। তার চেয়ে বরঞ্চ ইন্ডিয়া জোটের যিনি অন্যতম কাণ্ডারি এবং মেন ক্যাটালিস্ট, অনুঘটক, তার যে দল, তারা যদি এখানে ভোটে ভালো ফল করে, সেটা জাতীয় আঙ্গিকে, ন্যাশনাল পার্সপেক্টিভে আমাদের জন্য ভালো। 2-3টে জায়গায় আমরা যদি ভালো করতে পারি, অর্থাৎ কংগ্রেসের কথা উনি বলছেন, সেটাই আমাদের জন্য বেটার। সেইটা যদি আরেকটু বাড়ানো যায় 1-2 করে, সেটাও ভালো। এমন তো হবে না যে কোথাও না কোথাও খুব প্যাসিভ একটা বা বন্ধুত্বপূর্ণ লড়াই বা একটা ট্যাসিড আন্ডারস্ট্যান্ডিং, যে আমরা 2-3টে আসন কংগ্রেসের, যেমন শোনা যাচ্ছে বহরমপুরে অধীর চৌধুরীর দাঁড়ানোর কথা, মালদাতেও হয়তো দাঁড়াবেন মৌসুম ব্যানার্জি বা বড় মাপের কোনো নেতা। এইরকম 2-3টে আসন যদি কংগ্রেসকে, সেখানে তৃণমূল একটা বন্ধুত্বপূর্ণ লড়াই করলো, কংগ্রেস জিতলো, কিন্তু অন্যান্য জায়গায় কংগ্রেসের যেটুকু হারাতেও যেটুকু ভোট ব্যাংক আছে, সেটা আবার যদি এদিকে চলে আসে। আর একটা খুব তাৎপর্যপূর্ণ মন্তব্য রাজীব শুক্লা একটা পডকাস্টে করেছেন, যে আজ থেকে 15 বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে দল থেকে বেরিয়ে যেতে দেওয়াটা একটা আমাদের জন্য খুব ভুল হয়েছিল। সেই ভুলটা না হলে আজকে হয়তো আমরাও পশ্চিমবঙ্গে শাসক দল হিসেবে থাকতাম, ওনাকেই কংগ্রেসের মূল স্রোতে। কারণ ওনার তখন একটাই অভাবনীযোগ ছিল তখনকার যে দলের রাজ্য নেতৃত্ব, তাদের প্রতি। তো এই যে রাজীব শুক্লা এবং অভিষেক মনু সিংভির দুটো মন্তব্যকে পাশাপাশি রেখে কোথাও না কোথাও কিন্তু একটা ইঙ্গিত থাকছে। এবং দেখবেন এবারের নির্বাচনে এখনো পর্যন্ত কিন্তু তৃণমূলী নেতার, সেটা অভিষেক ব্যানার্জি হোক, মমতা বন্দ্যোপাধ্যায় হোক, অন্যান্য নেতারা কংগ্রেসের বিরুদ্ধে কোনো, বলতে পারেন যে কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ ছাড়ানোর কিছু নেই, কারণ এতই ক্ষয়িষ্ণু। কিন্তু ওই যে ক্ষয়িতে ওদের একটা পকেট ভোট ব্যাংক কিন্তু যত ছোটই হোক থেকে গেছে, সেটাও যদি এগিয়ে আসে, মনে রাখবেন ভোটের এই যে নির্বাচনী রাজনীতি, সেখানে কিন্তু অনেক সময় ওই 1%, 2% ভোটের এদিক ওদিক কিন্তু একটা বড় তফাৎ গড়ে দিতে পারে। অর্থাৎ আমরা যেটা দেখলাম বা আজকে যেটা বোঝাতে চাইছি, যে অনেক ভোট ভাগাভাগি, এদিককার ভোট ওদিকে, ওদিককার ভোট ওদিকে, এই যে পার্টি এগুলো হবে, এগুলো কিন্তু কোনো সহজ সরল পাটিগণিত মেনে, কোনো একেবারে একটা সেট জ্যাকেট ফর্মুলার মেনে হবে না যে এটা এদিকে যাবে, এই পার্সেন্টেজ ওদিকে যাবে, এটা হবে না। আর যারা নানান রকমের সমীক্ষা বাজারে অলরেডি আসতে শুরু করেছে, এমনিতেই এই ধরনের সমীক্ষাগুলোর বিশ্বাসযোগ্যতা একেবারে প্রশ্নের মুখে, শুধু বললে ভুল হবে, একেবারে চরমভাবে প্রশ্নের মুখে, যেগুলো মিলে যায় সেগুলো কাকতালীয়ভাবে মিলে যায়। এর মধ্যে কতটা বিজ্ঞান আছে তা নিয়ে খুবই সন্দেহের অবকাশ আছে। কারণ আমরা যারা কিছুমাত্র হলেও স্ট্যাটিস্টিক্স পড়েছি, তারা জানি যে সেখানে
একটা স্যাম্পল, যে কোনো সার্ভের ক্ষেত্রে এই স্যাম্পলটা খুব বড় ব্যাপার। স্যাম্পলটাকে চুজ করা, এগুলো র্যান্ডাম স্যাম্পল হচ্ছে না, সেই স্যাম্পল গঠনের পেছনে কোনো বিজ্ঞান আছে। সেই যে স্যাম্পল হচ্ছে, তাদের যে প্রশ্নগুলো ছোড়া হচ্ছে, যেমন আমি বলছি, আপনারাও অনেক হয়তো পেয়েছেন, গত 3 দিন ধরে আমার ফোনেও প্রচুর ফোন আসছে, সব ওই সার্ভে সংস্থা থেকে। এবং তাদের যে প্রশ্ন করার ধরন, যারা প্রশ্ন করছেন, যাদের দিয়ে এই সার্ভে করানো হচ্ছে, এতই অপরিণত, এবং তাদেরকে ঘুরে কোনো প্রশ্ন করলে তাদের জবাব দেওয়ার কিছু থাকে না, ফাম্বল করতে থাকে, এবং ওই একেবারে তৈরি কিছু বুলি সেইগুলোই বলতে থাকেন, পাল্টা কিছু করলে জবাব দিতে পারেন না। মোস্ট অবভিয়াস অ্যান্ড পার্টিনেন্ট কোয়েশ্চেনগুলো তার মধ্যে থাকে না। কাজে এই ধরনের একটা সার্ভে দেখে অনেকেই জবাব দিতে চান না, কারণ মনে হয় এই সার্ভে কারা করছে, এই সার্ভেতে প্রকাশ পেয়ে গেলে বোধহয় কোনো না কোনোভাবে বিপদ আসতে পারে। যারা একটু পিসফুল, পিস লাভিং লোক, এই সব কিছু থেকে দূরে থাকতে চান, তারা তো কোনো জবাবই দিতে চান না। কিন্তু এই যে যারা সার্ভেটা করছে, একেবারেই নভিস বাচ্চা ছেলে, তাদের কোনো দোষ নেই। হয়তো কোনো একটা ভেকেশনে, কোনো একটা এতে কিছু একটা রোজগার তাদের থাকে, এবং তাদের টার্গেট দেওয়া হয় এতজনের সার্ভে করতে হবে। সেই জন্যে তারা কোনো একটা নাম্বার পেয়েই দেখে যে ফোন করে জবাব না পেলেও কিন্তু আমার মনে হয় সেই সংখ্যাটা ওখানে গোনা হয়ে যায়। তো এইরকম নানান ব্যাপার থাকে। এই সমীক্ষাগুলো একেবারেই বিশ্বাস করার মতো নয়, কোনো বিশ্বাসযোগ্যতাও নেই। কারণ এই সার্ভে কীভাবে হয় আপনাদের বললাম, এই সার্ভে একেবারেই একটা মন গড়া, একেবারেই অবিজ্ঞানসম্মত একটা ব্যাপারে হয়, যে যার নিজের মতো করে, যে নিজে যেটা দেখতে চায়, যে নিজে যেটুকু আনুগত্য কোনো না কোনো এর পিছনে থাকে, সেই রকমই একটা সার্ভে তৈরি করে। কাজেই যেটা দেখা যাচ্ছে, এই জমজমাট একটা নির্বাচনমুখী রাজনৈতিক আঙিনায় নানান রকমের সমীক্ষার ফল আসবে, সেই ফল দিয়ে ন্যারেটিভ তৈরির খেলা হবে, এর দল ভাঙবে, ওর দল ভাঙবে, এদিক ওদিক নানান অঙ্ক হবে। যেমন নন্দীগ্রাম একটা খুব অত্যন্ত, আমার নিজের ধারণা এখনও খুব একটা জমজমাট লড়াই নন্দীগ্রামে হবে, এবং যতই ওভার কনফিডেন্ট বিজেপি শিবির, গৈরিক শিবির থাকুক, রেজাল্টের ফল কিন্তু একেবারেই অন্যরকম হয়ে যেতে পারে। এবং তাদের এতদিনের যে হাইপটা তারা তৈরির চেষ্টা করছেন, যে কথা জোর গলায় বলতে চাইছেন, সেটা শেষমেশ কী দাঁড়াবে সেটা দেখার জন্য কিন্তু আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকবো। শুধু নন্দীগ্রাম কেন, গোটা রাজ্য জুড়েই এবারে অনেক এরকম সিট আছে যে আসনের আসল নির্বাচনী ফলাফল কী হবে, 4 তারিখে যে রেজাল্টটা আসবে, তার জন্য কিন্তু আমাদের অধীর আগ্রহে অপেক্ষা করতেই হবে। কারণ ওই বললাম, এবারে কোনো স্ট্রেট ফরওয়ার্ড, সহজ সরল পাটিগণিত মেনে ভোটের ফলাফল আগে থেকে অনুমান করা খুব মুশকিল। কারণ এর পেছনে এত রকমের অন্য খেলা, অন্য অঙ্ক জড়িয়ে থাকবে, সেইগুলো মিলে একটা ফলের দিকে পৌঁছবো, যেটা জানা যাবে 4 তারিখের পরে গিয়েই। তবে যেগুলো চোখ কান খোলা রেখে খোলা চোখে দেখা যাচ্ছে, তাতে কিন্তু এই যে একেবারে আসন ধরে ধরে, কনস্টিটিউয়েন্সি ধরে ধরে যে ক্ষোভ বিক্ষোভ বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে হচ্ছে, এর যদি কোনো প্রভাব না পড়ে তাহলেই আশ্চর্য হতে হবে। কারণ প্রায় প্রতিটা কেন্দ্রেই তাদের যারা দলের একটা বড় অংশ, যারা এতদিন ধরে বিজেপি করে এসছেন, তাদের ক্ষোভের লেভেলটা এমন জায়গায় চলে গেছে, সেটা কিন্তু একেবারে এড়িয়ে যাওয়া, ওভারলুক করা যায় না। কেন এটার ফল পড়বে না, প্রভাব পড়বে না, এটা মনে করাই কঠিন। এই প্রভাব পড়তে বাধ্য, এবং পড়বেও। উল্টো দিকে কিন্তু আপনারা যদি দেখেন, তৃণমূল শিবিরে যেটুকু একটু ক্ষোভের সঞ্চার হয়েছিল বা একটা আসনে, সেগুলো কিন্তু একেবারে সর্বোচ্চ নেতৃত্ব মাঠে নেমে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মাঠে নেমে প্রশমিত হয়েছে। এখন দেখা যাচ্ছে সবাই একটা ঐক্যবদ্ধ হয়ে, দলবদ্ধ হয়ে মাঠে নেমেছেন। এবং যত এই রকমের একটা ন্যারেটিভ বিজেপি তৈরি করার চেষ্টা করছে, যে এবার তারা ক্ষমতায় প্রায় চলে এসেছে, সরকার গঠন করে ফেলেছে, তত কিন্তু এই যে উল্টো শিবিরটা, তৃণমূলের শিবিরটা, তারা একজোট হচ্ছে। আমি যদি অন্য কিছু নাও ধরি, যদি ধরে নিই তাদের বিরুদ্ধে যে প্রচার অপপ্রচার, সেগুলো সত্যি, তারা নানান রকমের যেগুলো ঠিক নয়, বেঠিক কাজে কর্মের সঙ্গে যুক্ত ছিলেন বা আছেন, তারা মনে রাখবেন, এরা কিন্তু ওই ক্ষমতায় চলে যাবার ভয়ে আরও বেশি করে কাছে আসবে, যে যেন তেন প্রকারেণ আমাদের কিন্তু ক্ষমতায় আসতেই হবে। এটা একেবারে খুব তার্কিক যুক্তি দিয়ে আমি একটা বোঝানোর চেষ্টা করলাম যে এটাই হয়। একটা খুব ন্যাচারাল হিউম্যান ইনস্টিংক্ট এবং অনুভূতি, যার থেকে মানুষ যেভাবে রিয়্যাক্ট করে।
তো এই যে টান টান উত্তেজনার মধ্যে ভোট ক্রমশ এগিয়ে আসছে, আপনারাও চোখ রাখুন, আমরাও চোখ রাখছি, এবং যখন যা এরকম মনে হবে একেবারে ক্যান্ডিডলি আপফ্রন্ট ম্যাটার অফ ফ্যাক্টলি আপনাদের জানাতে থাকবো। আপনারা দেখতে থাকুন হেডলাইন্স কলকাতা। হেডলাইন্স কলকাতা এখন জিও টিভিতে 24/7 দেখা যাচ্ছে ডেলি হান্টে 24/7। এছাড়া আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল তো আছেই, হেডলাইন্স কলকাতা। এর বেশ কিছু অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের পর্দায়, যেটা ত্রিপুরা এবং আসাম থেকে প্রচারিত হবে। কাজেই আপনারা দেখতে থাকুন হেডলাইন্স কলকাতা। শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।